গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বর, 2 নম্বর ও 4 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আজকের আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা লেখো। তাহলে এই প্রশ্নটা হচ্ছে যে নীল বিদ্রোহের সময় যে সংবাদপত্রগুলো ছিল সেই সংবাদপত্রগুলো কী ভূমিকা পালন করেছিল এই বিদ্রোহটাকে সফল করার জন্য, সেটাই এখানে আমাদের বলতে হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম যেটা এই প্রশ্নের উত্তরটা তো একটা তোমাদেরকে ভূমিকা লিখতে হবে। ঠিক আছে, তাহলে ভূমিকা এখানে বলতে গেলে যে এই অক্ষয় কুমার দত্তর যে তত্ত্ববোধিনী পত্রিকা এটা একটা, আর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু পেট্রিয়ট পত্রিকা এটা একটা, আর দ্বারকানাথ বিদ্যাভূষণের সোমপ্রকাশ পত্রিকা, এই কাগজগুলো, আর এছাড়া সমাচার দর্পণ, ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর, এই কাগজগুলোতে কী করা হতো, এই কাগজগুলোতে চাষিদের ওপর যে অত্যাচার করা হতো সেই কথাগুলো এখানে তুলে ধরা হতো। ঠিক আছে, তাহলে তত্ত্ববোধিনী পত্রিকা যেটা ছিল সেটা সেখানে কি বলা হয়েছিল যে নীলকররা চাষিরা নীলকরদের ভূমিদাসে পরিণত করেছিল। আর অক্ষয় কুমার দত্ত কী লিখেছিলেন এই কাগজে, যে নীলকরদের কাজের কথা বলতে গিয়ে কেবল শুধুমাত্র তাদের উপর যে অত্যাচার করা হতো সেই কথাটাই তিনি এখানে তুলে ধরেছিলেন। ঠিক আছে, আর হিন্দু পেট্রিয়ট পত্রিকা আর যে সমস্ত কাগজ সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছিল তার মধ্যে সবচেয়ে প্রধান ভূমিকা ছিল যে হিন্দু পেট্রিয়ট পত্রিকা। ঠিক আছে, এখানে প্রতিদিনই চাষিদের উপর যে অত্যাচার করা হতো, নীলকররা বা ইংরেজরা যে অত্যাচার করতো সেটা প্রতিদিনই এখানে তুলে ধরা হতো, সরকারের যাতে চোখে পড়ে সেই জন্য। ঠিক আছে, আর এই শিশির কুমার ঘোষ কী করতেন, গ্রামে ঘুরে ঘুরে চাষিদের ওপরে অত্যাচার হওয়ার ঘটনাগুলো হিন্দু পেট্রিয়ট পত্রিকায় তুলে ধরতেন। আর এরপরে যেটা ছিল সেটা হচ্ছে যে সোমপ্রকাশ পত্রিকা, এখানেও কিন্তু মানে চাষিদের ওপরে যে অত্যাচার সেটা কিন্তু এখানে তুলে ধরা হতো। ঠিক আছে, আর এরপরে যেটা এখানে একটা উপসংহার বলতে হবে, উপসংহারে কী বলা যাবে, যে বিভিন্ন পত্রপত্রিকা বা সংবাদপত্রে যে অত্যাচারের কথা সেগুলো প্রচার করা হয়েছিল, যাতে সেগুলো শিক্ষিত মানুষরা সেগুলো যাতে পড়ে চাষিদের প্রতি তাদের যাতে একটু সহানুভূতি হয়, মানে তারা যাতে চাষিদের কষ্টটা যাতে বুঝতে পারে আর কি, এই ব্যাপারটা বলতে হবে। আর এছাড়াও এটুকুটা বললেই হবে। ঠিক আছে, আর এছাড়াও একটা মানে নীলদর্পণ একটা নাটকও কিন্তু এই সময় হয়েছিল আর কি, নীলদর্পণ নাটকটা হয়েছিল, এটা বললেই হবে। ঠিক আছে, আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। তাহলে এটা ইতিহাস যখন পড়ছি আমরা কোনোটাকে আমরা বিদ্রোহ বলছি, যেমন হচ্ছে যে তোমাদের সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ এগুলো। ঠিক আছে, আবার কোনোটাকে আমরা অভ্যুত্থানও বলি, যেমন আমরা হচ্ছে যে আমাদের ওই যেটা আমরা সিপাহী বিদ্রোহকে আমরা গণ অভ্যুত্থানও বলতে পারি। আর বিপ্লব মানে ফরাসি বিপ্লব, ভারতের স্বাধীনতার বিপ্লব, এগুলো। ঠিক আছে, এগুলো আমরা বলতে পারি। তাহলে এবার বিদ্রোহ কোন জিনিসটাকে বলবো, বিদ্রোহ হচ্ছে যে কোনো সমাজে বা কোনো রাষ্ট্রে যখন আগে যে ব্যবস্থা চলছিল সেটাকে পাল্টানোর জন্য, সেটার দাবিতে যখন কোনো একটা গোষ্ঠীর কিছু মানুষ যখন এক জায়গায় হয়ে বা আলাদাভাবে যে একটা আন্দোলন গড়ে তোলে সেটাকেই বলা হয় বিদ্রোহ। ঠিক আছে, এবার বিদ্রোহ কিন্তু কি অল্প দিনও হতে পারে, আবার অনেক দিন ধরেও হতে পারে। আর বিদ্রোহ সফল হতে পারে, আবার সফল নাও হতে পারে। ঠিক আছে, আর বিদ্রোহ যদি সফল হয় তাহলে তারা যে কারণে বিদ্রোহ করেছিল সেই ব্যবস্থাটা কিন্তু পাল্টানো সম্ভব হয়। আর বিদ্রোহ যদি ব্যর্থ হয়, যদি সফল না হয়, তাহলে কি হয়, তাহলে যে ব্যবস্থাটাকে পাল্টানোর জন্য বা পরিবর্তনের জন্য তারা বিদ্রোহ করেছিল সেই পরিবর্তনের সম্ভাবনা বেশি থাকে না। ঠিক আছে, এটা বললেই হবে। আর উদাহরণ তো অনেক আছে, কোল বিদ্রোহ, তারপর আমাদের মুন্ডা বিদ্রোহ, এগুলো বলা যাবে। ঠিক আছে, আর এরপরে হচ্ছে যে অভ্যুত্থান কি, অভ্যুত্থান বলতে কি বোঝায়, অভ্যুত্থান হচ্ছে যে কোনো একটা দেশ বা সমাজে কিংবা কোনো একটা প্রশাসনে বা সরকারের যে মানে যে অবস্থাটা চলছে
তার বিরুদ্ধে কোনো নিজের গোষ্ঠীর এক অংশের সংগ্রাম, মানে যারা সেই সরকারের একটা অংশ বা সেই দেশের একটা অংশ, তারা যখন একটা লড়াই করে বা সংগ্রাম করে, সেটাকেই কি বলে, সেটাই হচ্ছে যে এখানে অভ্যুত্থান বলে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়, এর বৈশিষ্ট্য কিছু বলা যায়। যেমন এখানে নিজের গোষ্ঠীর ক্ষুব্ধ লোকজনই কি করে, তাদের যারা উপরের মানে যারা তাদের গোষ্ঠীর উপরে যারা থাকে তাদের কর্তৃপক্ষের উপর তারা পরিবর্তন কিছু করতে চায়। ঠিক আছে, আর অভ্যুত্থানের মধ্যে দিয়ে শুধু ক্ষমতার কেন্দ্রের পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হয়। ঠিক আছে, এটা আর অভ্যুত্থান সফল হোক বা না হোক, এখানে কি হয়, এখানে সমাজের যে মূল কাঠামো তার কোনো কিন্তু পরিবর্তন হয় না। এর উদাহরণ হচ্ছে যেমন হচ্ছে যে তোমরা 1857 সালের যে সিপাহী বিদ্রোহ, এটাকে অভ্যুত্থান বলা যায়। আর এরপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে বিপ্লব। ঠিক আছে, বিপ্লবটা কি, বিপ্লব মানে হচ্ছে যে এখানে কিন্তু একদম যে সমাজ বা রাষ্ট্রের এখানে যে আগে যেভাবে দেশ বা রাষ্ট্রটা চলছিল, সেই দেশ বা রাষ্ট্রটাকে এখানে একদম খুব তাড়াতাড়ি ব্যাপক এবং আমূল পরিবর্তন ঘটে, এমন সেইভাবেই এখানে আন্দোলনটা করা হয়। তাহলে এটাকেই কি বলে, এটাকেই বলা হয় যে বিপ্লব। তাহলে বিপ্লব হলো বৈশিষ্ট্য কি, যে বিপ্লব হচ্ছে মানুষের একটা একটা সফল একটা আন্দোলন, এটা বলা যায় আর কি। আর বিপ্লবের ফলে কি হয়, বিপ্লবের ফলে যে প্রচলিত ব্যবস্থা যেটা ছিল সেটা খুব তাড়াতাড়ি কিন্তু পরিবর্তন করা যায়। ঠিক আছে, আর কি, আর বিপ্লবের ফলে যে সমাজে যে প্রচলিত ব্যবস্থা ছিল সেটাকে পাল্টে নতুন কোনো জিনিসকে চালু করা যেতে পারে, এইটা। ঠিক আছে, আর উপসংহার একটা বললেই উত্তরটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর এর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এর পরের প্রশ্ন, বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা মাধ্যমিকে 2023-তে এসেছিলো, আগের প্রশ্নগুলো মাধ্যমিকে এসেছিলো, এগুলো তোমরা ভালোভাবে, এই প্রশ্নটাও ভালোভাবে তোমরা তৈরি করবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, বারাসাত বিদ্রোহের প্রকৃতি। তাহলে বারাসাত বিদ্রোহটা কীরকম বিদ্রোহ ছিল সেটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে নানা রকম মতের পার্থক্য আছে। ঠিক আছে, কেউ বলেছেন যে এটা একটা কৃষক বিদ্রোহ ছিল, আবার কেউ বলেছেন এটা একটা ধর্মীয় আন্দোলন ছিল। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে যে কৃষক বিদ্রোহ, তাহলে ওয়াহাবি আন্দোলনে যারা অংশ নিয়েছিল সেই মুসলিমরা কৃষক হলেও তাদের মধ্যে ধর্মের একটা ব্যাপার ছিল, তাই একে মানে এখানে কিন্তু তোমরা একটা করে ঐতিহাসিকদের নাম দেবে। ঠিক আছে, এরকম প্রশ্নগুলোতে ঐতিহাসিকদের নাম লিখতে হয়। বিনয়ভূষণ চৌধুরী কি বলেছিলেন, যে এটা ছিল একটা কৃষক বিদ্রোহ, এটা বললেই হবে, পয়েন্ট করেই তোমরা লিখবে। ঠিক আছে, আর এরপরে যেটা হচ্ছে যে ধর্মীয় আন্দোলন, এখানে রমেশচন্দ্র মজুমদারের নামটা বলবে। ঠিক আছে, আরও একটা দুটো নাম যদি বলতে পারো, মনে রাখতে পারো, অবশ্যই বলবে। ঠিক আছে, যে মনে করেন যে কি এটা ছিল একটা ধর্মীয় আন্দোলন, কেন, কারণ এখানে মুসলিমরাই বেশি যোগদান করেছিল। ঠিক আছে, সেই জন্য এটাকে তারা কি বলেছিলেন, এটা একটা ধর্মীয় আন্দোলন ছিল। আবার কেউ কেউ বলেছেন যে অসাম্প্রদায়িক আন্দোলন, মানে কোনো একটা সম্প্রদায় কিন্তু এখানে শুধুমাত্র মুসলিমরাই যে এখানে যোগদান করেছিল তা কিন্তু নয়। ঠিক আছে, সেই জন্য এটাকে হান্টার, তারপরে থনটন প্রমুখরা কি বলেছেন, যে এটা ছিল একটা অসাম্প্রদায়িক আন্দোলন। আবার কেউ কেউ বলেছিল যে না, শোষণের বিরোধিতা। ঠিক আছে, নরহরি কবিরাজ এছাড়া আরও অন্যান্য ঐতিহাসিকরা কি বলেছিল, যে এখানে বারাসাত বিদ্রোহ ছিল ব্রিটিশ নীলকর আর জমিদারদের বিরুদ্ধে একটা আন্দোলন, সেই জন্য এটাকে শোষণের বিরোধিতা, এরা অত্যাচার করতো তাই এদের বিরুদ্ধে আন্দোলনটা হয়েছিল, এটা বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো বললেই হবে। আর উপসংহার একটা বলতে হবে। ঠিক আছে, যে কৃষক আন্দোলন হলেও এই ওয়াহাবি এই আন্দোলনটা, এই বারাসাত বিদ্রোহ যেটা, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে যে কৃষক আন্দোলন হলেও অর্থনৈতিক জীবনের সাথে জড়িত ও ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত, শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। কিন্তু ভবিষ্যতে পরে যে কৃষক আন্দোলনগুলো হয়েছিল সেটাকে এটা পথ দেখিয়েছিল। ঠিক আছে, আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।